আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আচ্ছা, দুঃখিত একটু এস আচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আচ্ছা, আশা করছি ভালো আছো সবাই। অনেকদিন পরে আমাদের বায়োলজি ক্লাসটাই মনে হয় এরকম হয়ে যাচ্ছে প্রত্যেকবার একদম অনেক বিশাল গ্যাপের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঈদের বন্ধের পরে অনেকদিন পরে তোমাদের সাথে আজকে আবার ক্লাস। তো আচ্ছা, আমরা শুরু করি আজকের ক্লাস। বেশি কথা না বাড়াই কারণ আজকের ক্লাসের কনটেন্ট এমনি একটু বড়। তো শুরু করতেছি আমরা। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা কি পড়েছিলাম আমাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা হচ্ছে আমাদের জৈব অণু চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো ওইখান থেকে হচ্ছে আমরা ডিএনএর রাসায়নিক গঠন পর্যন্ত আমরা হচ্ছে গত ক্লাসে পড়েছিলাম। তো আমাদের ডিএনএ পুরোপুরি শেষ হয় নাই। ডিএনএ হচ্ছে আমাদের বাকি রয়ে গিয়েছিল। ডিএনএর গঠন আর হচ্ছে ডিএনএর কাজ বাকি রয়ে গিয়েছিল। তো আজকে আমরা হচ্ছে ডিএনএর গঠন, তারপর ডিএনএর কাজ আর আরএনএর আরএনএর ফুল ডিটেলস আর ডিএনএর হচ্ছে গঠন আর কাজ সম্পর্কে আজকে আমরা পড়বো। ঠিক আছে? হুম। আগের ক্লাসে পড়া কি কিছু মনে আছে? তোমাদের সাথে তো মানে ও তোমরা কি পড়তেছো না পড়তেছো, এটা পড়তেছো কিনা বা আগের ক্লাসের কন্টেন্ট গুলো তোমরা ঠিক মতো দেখতেছো কিনা ওইটা কিন্তু আমি এখানে বুঝতে পারি না ক্লাসের সময়, কারণ যেহেতু আমি হচ্ছে তোমাদের অনলাইনের কমেন্ট গুলা তোমরা কি কমেন্ট করতেছো কি জিজ্ঞেস করতেছো এটা যেহেতু আমি দেখছি না, তা আমি বুঝতে পারতেছি না আসলে তোমাদের অনলাইন স্ক্রিন টিচার আপু হচ্ছে তোমাদের এই কমেন্ট গুলা বা তোমাদের সমস্যাগুলা দেখবে। তো আমরা ডিএনএ এর গঠনে গত ক্লাসে হচ্ছে আমরা ডিএনএ এর রাসায়নিক গঠনটা পড়েছিলাম, কিন্তু আজকে যেহেতু আবার আমরা ডিএনএ এর গঠন পুরোপুরি যেহেতু শেষ হয়নি, রাসায়নিক গঠন ছিল কিন্তু গঠনটা হচ্ছে বাকি রয়ে গিয়েছিল। তাই আজকে আমরা হচ্ছে তোমরা যাতে রিকল করতে পারো, হয়তো অনেকেই আগের ক্লাসে পড়া ভুলে গিয়েছো, তো এই জন্য হচ্ছে আজকের ক্লাসে আমরা হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠনটা তোমাদেরকে হচ্ছে আবার একটু দেখিয়ে দিচ্ছি, কেমন? তো ডিএনএ রাসায়নিক গঠন কি ছিল? ডিএনএ হচ্ছে রাসায়নিকভাবে মূলত 3টি উপাদান দিয়ে গঠিত। কি ছিল? এক নম্বরেই ছিল পেন্টোজ সুগার। তো ডিএনএর পেন্টোজ সুগারটা কি ছিল? ডিঅক্সি রাইবোজ সুগার। আমরা কি দুই ধরনের পেন্টোজ সুগার সম্পর্কে জেনেছিলাম না আমাদের আগের ক্লাসগুলোতে? তো কি ছিল? ডিঅক্সিরাইবোজ সুগার, আরেকটা ছিল রাইবোজ সুগার। তো ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ এর পূর্ণরূপ থেকেই বোঝা যাচ্ছে যে ডিএনএ তে আসলে কোন পেন্টোজ সুগারটা হবে। তো ডিএনএ তে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারটা হবে। তো এটা হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠনের মধ্যে এক নম্বরেই হচ্ছে এই পেন্টোজ সুগারটা। আর ডিঅক্সিরাইবোজ সুগার কেন হইলো এটাও কিন্তু আমি আগে বলেছিলাম আগের ক্লাসে, যে ডিএনএ দেখো এই ডিঅক্সিরাইবোজ সুগারের সংকেতটা দেখো, এখানে হচ্ছে একটা কার্বনের মধ্যে শুধু হাইড্রোজেন মূলক রয়েছে। এখানে একটা OH মূলক থাকার কথা, কিন্তু এই ও মূলক ওটা হচ্ছে এখানে নাই, অর্থাৎ অক্সিজেনটা এখানে অনুপস্থিত, এই জন্য হচ্ছে এটা ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডিএনএ এর রাসায়নিক গঠনের এক নাম্বার উপাদান হচ্ছে আমাদের এই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারটা কি? ডিঅক্সিরাইবোজ সুগার। তারপরে সেকেন্ডে কি ছিল? সেকেন্ডে ছিল নাইট্রোজেন ঘটিত বেস। নাইট্রোজেন ঘটিত বেস কি কি পড়েছিলাম আমরা আগের ক্লাসে? যে ডিএনএ তে হচ্ছে 4 ধরনের নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারক থাকে। তো এই 4 ধরনের নাইট্রোজেন গঠিত বেস গুলো আবার কি কি ধরনের? ওদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, কি? পিউরিন আর পাইরিমিডিন। পাইরিমিডিন কি ছিল? সি আর টি, অর্থাৎ সাইটোসিন আর হচ্ছে থায়ামিন। আর পিউরিন ছিল হচ্ছে এ আর জি। হুম, এডিনিন আর গুয়ানিন। ঠিক আছে? এই যে 4 ধরনের নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক: এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। এই যে
এ আর জি। এডিনিন আর গুয়ানিন হলো কি পিউরিন বেসড। আর থায়ামিন অর্থাৎ টি আর সি। থায়ামিন আর সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন বেস। আচ্ছা, তারপরে কি ছিল? ৩ নাম্বারে ছিল হচ্ছে ফসফরিক অ্যাসিড। ডিএনএ তে হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠনে এই পেন্টোজ সুগার থাকে, তারপরে হচ্ছে একটা নাইট্রোজেন গঠিত বেস থাকে, তারপর তার সাথে কি থাকে? একটা ফসফরিক অ্যাসিড। এই ৩ টা জিনিস একত্রে মিলিত হয়েই কিন্তু একটার পর একটা, একটার সাথে একটা যুক্ত হয়ে একটা লম্বা চেইনের মতো গঠন করে। তখন হচ্ছে এই একটা পূর্ণ ডিএনএ উৎপন্ন হয়। ডিএনএ তে আমরা মনোমার, পলিমার সম্পর্কে কিন্তু আমরা একদম ১ম দিকেই আমরা পড়েছিলাম। বা মানে আমি বলেছিলাম আরকি এই টপিক গুলা এসেছিল। তো তখনই হচ্ছে আমি মনোমার, পলিমার সম্পর্কে বলেছিলাম। তো ডিএনএটা কি? ডিএনএটা কিন্তু আসলে একটা পলিমার। এই আ এই যে দেখো এই রাইবোজ সুগারটা এর সাথে কি যুক্ত হয়? এর সাথে হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত বেস যুক্ত হয়, বেস বা ক্ষারক যুক্ত হয়। আর তার সাথে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়। ফসফরিক বা ফসফরাস মূলক যুক্ত হয়, হ্যাঁ? তো এই ৩ টা জিনিস একত্রে যখন যুক্ত হয় তখন হচ্ছে তাকে একটা নিউক্লিওটাইড বলা হয়। আর এই নিউক্লিওটাইড একটার পর একটা নিউক্লিওটাইড পাশাপাশি বসেই কিন্তু হচ্ছে একটা লম্বা শিকলের মতো তৈরি করে। তখনই হচ্ছে এটা কি হয়? একটা ডিএনএ পূর্ণ ডিএনএ তৈরি হয়। দেখো আচ্ছা, এটা আমরা হচ্ছে ভৌত গঠনের মধ্যে আমরা এটা দেখব। তাই আমি এখানে আর লেখলাম না কিছু, হ্যাঁ? আচ্ছা। এখন আমরা শুরু করি ডিএনএ এর ভৌত গঠন। দেখো ডিএনএ এর ভৌত গঠনটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। খুবই বলতে খুবই ইম্পোর্টেন্ট। এটা শুধু তোমাদের এখনকার জন্য না, মানে শুধু ক্লাস 9 এ না। এটা তোমাদের মানে পরবর্তীতে ইন্টার লাইফে বলো, ভার্সিটিতেও যদি ভবিষ্যতেও যদি কেউ বায়োলজিক্যাল সায়েন্সে পড়ো তখনও হচ্ছে তোমাদের এই জিনিসটা খুবই কাজে লাগবে বা সবসময় মানে থাকবেই এটা। তো ডিএনএ এর ভৌত গঠনটা হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখবা আর খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবা। আর অবশ্যই কোথাও না বুঝলে অবশ্যই জানাবা। আচ্ছা, ফার্স্টেই আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা ডিএনএ এর চিত্র, হ্যাঁ? আচ্ছা, দেখো এই যে এটা হচ্ছে কি একটা ডিএনএ এর চিত্র। তো ডিএনএ চিত্র। তো দেখো এই ডিএনএটা কিন্তু দেখো এই যে ২ টা সুতার মতো। দেখো এই যে একটা সুতা, আবার দেখো এদিক থেকে এই যে আরেকটা সুতা। হ্যাঁ, এরকম ২ টা সুতা কিন্তু এরকম পরস্পর পেঁচিয়ে একটা ডিএনএ তৈরি করেছে। তো দেখো ১ নাম্বার পয়েন্টে আমাদের কি বলা আছে? ডিএনএ অণুটা হচ্ছে দ্বিসূত্রক। অর্থাৎ এই যে একটা সুতা, আরেকটা সুতা। তো এই যে ২ টা সুতা একত্রে পেঁচিয়ে ডিএনএটা গঠন করেছে, এটাকেই বলা হয়েছে কি? দ্বিসূত্রক। তারপরে এর বিন্যাস হচ্ছে প্যাঁচানো সিঁড়ির মতো। যেটা আমি এখনই বললাম তোমাদেরকে যে পেঁচিয়ে দেখো এরা কিন্তু সোজা না, হ্যাঁ? এরা কিন্তু এরকম প্যাঁচানো। তো এই প্যাঁচানো আবার দেখো এদের মাঝখানে কিন্তু এরকম একটা আবার দাগ রয়েছে। তো দেখো এটা দেখতে কি অনেকটা সিঁড়ির মতো দেখাচ্ছে না? যে সিঁড়ির একেকটা ধাপের মতো। অনেকের বাসায় কিন্তু এরকম প্যাঁচানো সিঁড়ি থাকেও। ছাদে উঠার ক্ষেত্রে মেক্সিমাম এরকম আমি অনেকের বাসায় দেখেছি যে ছাদে উঠার সিঁড়িটা এরকম প্যাঁচানো থাকে। তো দেখো এই আ এই যে এই ধাপগুলার জন্য হচ্ছে এটাকে অনেকটা সিঁড়ির মতো দেখায়। তো এইজন্য একে কি বলা হয়েছে? বিন্যাসটা হচ্ছে প্যাঁচানো সিঁড়ির ন্যায়। আর এই প্যাঁচানো সিঁড়িটাকে বলা হয় কি? ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স কেন বলা হয়? এই যে ২ টা সূত্রক আছে ডিএনএ তে তাই একে হচ্ছে ডাবল হেলিক্স বলা হয়, হ্যাঁ? তারপরে দেখো এখানে আরেকটা সেকেন্ড পয়েন্টে একটা কথা বলা হয়েছে যে ডিএনএ এর সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী। হুম? বিপরীতমুখী। আচ্ছা, বিপরীতমুখী বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে? দেখো এই যে এই এখানে দেখো একটা ৫ প্রাইম লেখা আছে, হ্যাঁ? তো এই ৫ প্রাইমটাকে যদি আমরা ধরি তাহলে দেখো এটা এসে কই থামলো? এটা এসে দেখো এই যে এই ৩ প্রাইমে এসে থামলো, হ্যাঁ? তো এখন এই ৫ প্রাইম, ৩ প্রাইম এগুলা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, এখন আমরা দেখব যে এই ৫ প্রাইম বা ৩ প্রাইম বলতে আসলে কি বোঝানো হয়েছে, হ্যাঁ? আমি আগের স্লাইডেই আমি কি বলেছিলাম যে এই একটা পেন্টোজ সুগারের সাথে কি যুক্ত হয়?
পেন্টোজ সুগারের সাথে হচ্ছে একটা এই যে নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক যুক্ত হয়। এখন এখানে যে কোনো ক্ষারক যুক্ত হইতে পারে, এডেনিন বলো, গুয়ানিন বলো, সাইটোসিন বলো, থায়ামিন বলো, এই চারটার যে কোনো একটাই যুক্ত হতে পারে। ঠিক আছে? তো এই চারটার যে কোনো একটা কোথায় যুক্ত হবে? এই যে দেখো পেন্টোজ সুগারের যে 1 নাম্বার কার্বনটা আছে না, এই 1 নাম্বার কার্বনটার সাথে হচ্ছে আমার একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হবে। ধরো এখানে আমরা ধরলাম হচ্ছে এডিনিন যুক্ত হইলো, হ্যাঁ? তো এডিনিন ধরলাম। আর এই যে এখানে দেখো 5 নাম্বার যে কার্বনটা আছে, এই 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরাস মূলক যুক্ত হয়, হ্যাঁ? এই ফসফরাস মূলকটা যুক্ত হয়। তো এটা হচ্ছে কি, এই যে একটা এডিনিন আর হচ্ছে মানে একটা নাইট্রোজেন বেস আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফসফরাস মূলক যখন যুক্ত হয়, তখন এটাকে বলে হচ্ছে কি নিউক্লিওটাইড। তো আমি কি বলেছিলাম যে ডিএনএ হচ্ছে একটা পলিমার। কার পলিমার? এই নিউক্লিওটাইডের পলিমার। তো এই নিউক্লিওটাইডটা হচ্ছে কি ডিএনএর মনোমার। তো এই নিউক্লিওটাইড গুলা হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে এরকম করে হচ্ছে ডিএনএটা গঠন করে। তো এরা আসলে একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত হয়? দাঁড়াও, আমাদের ছবি। আচ্ছা, এরা হচ্ছে একটার সাথে একটা, দেখো এই যে এখানে যেরকম একটা পেন্টোজ সুগার, তো আরেকটা নিউক্লিওটাইডের মধ্যে কি থাকবে? সেম এরকম একটা পেন্টোজ সুগার থাকবে। আমি শুধু এইভাবে দেখাচ্ছি, হ্যাঁ? ধরো এটা একটা পেন্টোজ সুগার, ঠিক আছে? তো এই পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে কি থাকবে? 1 নাম্বার কার্বনে থাকবে নাইট্রোজেন ঘটিত বেস। তো এখানে ধরলাম আমরা কি আছে? এখানে ধরলাম আমরা সি আছে, হ্যাঁ? তো সিটা হচ্ছে কোথায় থাকবে? 1 নাম্বার কার্বনে। তো 1 নাম্বার কার্বনে যদি সি থাকে, তাইলে দেখো এখানে হচ্ছে আরেকটা কার্বন থাকবে, হ্যাঁ? দেখো এখানে হচ্ছে এই যে পেন্টোজ সুগারের দেখো এই জায়গাটাতে কিন্তু অক্সিজেন, হ্যাঁ? এই জায়গায় কিন্তু কার্বন না। তো এই জায়গায় যেহেতু অক্সিজেন, তো 5টা কার্বন তো হবে। যে পেন্টোজ সুগার মানেই কি? 5 কার্বন বিশিষ্ট একটা সুগার। তো 5 কার্বন বিশিষ্ট সুগার হলে এখানে কার্বন এই মাঝখানে যেহেতু ও বা অক্সিজেন, তাহলে কার্বন 5টা কোথায় হবে? এই যে একটা কার্বন, 1 2 3 4, আর এই যে এখানে হচ্ছে আরেকটা কার্বন, হ্যাঁ? এই যে দেখো এখানে হচ্ছে আরেকটা কার্বন, এই 5 নাম্বার কার্বনটা। তো এই 5 নাম্বার কার্বনের সাথে আমি কি বলেছিলাম? একটা আবার ফসফরাস মূলক যুক্ত হবে, হ্যাঁ? তো এই যে ফসফরাসটা এখানে যুক্ত হলো। তো এটা কি হইলো? এটা আরেকটা নিউক্লিওটাইড হইলো। কিন্তু এই নিউক্লিওটাইড দুইটা আবার পরস্পরের সাথে কিভাবে যুক্ত হবে? এই নিউক্লিওটাইড দুইটা দেখো, এই যে এখানে যে এই কার্বনের সাথে যে একটা OH মূলক আছে, এই OH মূলক থেকে এই OH মূলকটা হচ্ছে বের হয়ে যাবে, আর এই 3 নাম্বার কার্বনের সাথে হচ্ছে এই ফসফরাস মূলকটা হচ্ছে যুক্ত হবে। তো দেখো এই 3 নাম্বার কার্বনের সাথে এই দ্বিতীয় নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বন, প্রথম নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন আর দ্বিতীয় নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনের সাথে হচ্ছে এই ফসফরাস মূলকটা যুক্ত হচ্ছে। ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে একটার পর একটা নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত হতে থাকবে। তো এইভাবে যুক্ত হতে হতে দেখো ফার্স্টের নিউক্লিওটাইডে দেখো আমাদের এই যে 5 নাম্বার কার্বনের যে ফসফরাস মূলকটা, এটা কিন্তু খালি রয়ে গেছে, হ্যাঁ? ও কিন্তু আর কারোর সাথে যুক্ত হইতে পারবে না, কারণ ওর সামনে আর কেউ নাই। ওর সামনে আর কেউ নাই, তাহলে ও কি আর কারোর সাথে যুক্ত হইতে পারবে? পারবে না। তো এখানের এই 5 নাম্বার কার্বনটা কি আমার খালি রয়ে গেল না? মানে 5 নাম্বার কার্বনের এই ফসফরাস মূলকটা হচ্ছে আর কারোর সাথে যুক্ত হইতে পারলো না। তো এই জন্যই হচ্ছে একে 5 প্রাইম দিয়ে বুঝানো হয়েছে। আর দেখো একইভাবে এই যে লাস্টে যে আমার নিউক্লিওটাইডটা থাকবে, ধরো আমার লাস্টের নিউক্লিওটাইডটা, না লাস্টের নিউক্লিওটাইডটা তো আমার এরকমই হবে। এই লাস্টের নিউক্লিওটাইডের আবার কি হবে? এই 3 নাম্বার কার্বন, যে 3 নাম্বার কার্বনের সাথে আর কেউ যুক্ত হতে পারবে না, কারণ ও হচ্ছে সবার লাস্টে, ওর পরে আর কেউ নাই, তো ও কারোর সাথে যুক্ত হতে পারবে না। তাই এই জন্য হচ্ছে একে 3 প্রাইম বলা হয়। তো দেখো এই 5 প্রাইমের সাথেও কেউ যুক্ত হতে পারবে না, আর মানে 5 নাম্বার কার্বনের সাথেও কেউ যুক্ত হইতে পারলো না, আর 3 নাম্বারের সাথেও কেউ যুক্ত হইতে পারলো না। এই জন্য এই প্রথম সূত্রটাকে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম বলা হয়। দেখো এই যে 5 প্রাইম টু 3 প্রাইম।
তো এইভাবে হচ্ছে একটা সূত্রক যুক্ত হইলো, ঠিক আছে? তো একটা সূত্রক যুক্ত হইলো, এখন আরেকটা সূত্রক আমার কিভাবে যুক্ত হবে? দেখো আরেকটা সূত্র কিভাবে যুক্ত হয়, এই যে আমাদের যে এই প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে যে আমাদের একটা করে নাইট্রোজেন ক্ষারক রয়েছে, হ্যাঁ, নাইট্রোজেন বেস বা ক্ষারক রয়েছে। এই নাইট্রোজেন বেস বা ক্ষারকের সাথে হচ্ছে আমার আরেকটা, এই যে আরেকটা সূত্রক, আরেকটা এরকম সূত্রক যে যুক্ত হবে, এটা হচ্ছে এই নাইট্রোজেন বেস বা ক্ষারকের সাথে যুক্ত হয়। তো এই নাইট্রোজেন বেস বা ক্ষারকের সাথে আসলে কিভাবে যুক্ত হবে? এরা হচ্ছে পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড। আমরা কি এডিনিন হচ্ছে থায়ামিনের সাথে যুক্ত হয়, আর গুয়ানিন হচ্ছে সাইটোসিনের সাথে যুক্ত হয়। অর্থাৎ একটা পিউরিন বেজের সাথে একটা পাইরিমিডিন বেস যুক্ত হয়, আর আরেকটা পিউরিন বেজের সাথে এরকম আরেকটা, মানে দুইটা পিউরিন বেস কখনো একসাথে যুক্ত হতে পারবে না, বা দুইটা পাইরিমিডিন বেস কখনো একসাথে যুক্ত হতে পারবে না, একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন। তো কি কি হবে, এডিনিনের সাথে আসলে থায়ামিন যুক্ত হয়, আর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়। এটা আবার কিভাবে যুক্ত হয়, এই এডিনিন আর থায়ামিন হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। আর এই যে এডিনিন আর থায়ামিন, এরা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আর এই যে সাইটোসিন আর গুয়ানিন, সি আর জি, এরা হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আচ্ছা, এটা না হয় আমরা বুঝলাম যে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় আর দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, কিন্তু এখানে দেখো বলা আছে কি সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী। আচ্ছা, এখন বিপরীতমুখী বলতে কি বোঝানো হয়েছে, দেখো এখানেও কিন্তু লেখা আছে, ফার্স্টেরটা কি ছিল, 5' to 3', আর পরেরটা কি বলা আছে আবার, 3' to 5'। তো দেখো এই যে আগের চিত্রটাতে, এখানে আমরা যেটা এই যে যে চিত্রটা এঁকেছিলাম, হ্যাঁ, তো দেখো আম, আচ্ছা, এই পাশে আমরা জায়গাটা নেই। এই যে দেখো, এই এডিনিনের সাথে কি যুক্ত হবে আমাদের, থায়ামিন যুক্ত হবে। তো থায়ামিন হচ্ছে কি দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তো এই এই প্যান্টোজ সুগারটা বা এই নিউক্লিওটাইডটা, প্যান্টোজ সুগারটা না পুরাটা মিলে হচ্ছে ক্ষারক, আর হচ্ছে ফসফরাস মূলক মিলে হচ্ছে কি একটা নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইডটা যেভাবে বসেছে এই 5' to 3' মুখী হয়ে, তো এইভাবেই যদি আমি আরেকটা নিউক্লিওটাইড এই পাশে বসাই, এই পাশে তো আমাদের জায়গা নাই তাই আমি দেখাতে পাচ্ছি না, সরি। তো একটু তোমরা জাস্ট একটু ইমাজিন করে নাও, হ্যাঁ, যে এটার মতোই আরেকটা সেম যদি আমি এই পাশে বসাই, তাহলে কি এই এডিনিনটা কি থায়ামিনের সাথে যুক্ত হতে পারবে? পারবে না, কারণ দেখো দুইটা কিন্তু বিপরীত দিকে হয়ে যাবে। তাই কিভাবে যুক্ত হবে, দ্বিতীয় সূত্রকটা কিভাবে যুক্ত হবে, এটা দেখো এরকম সোজা ছিল, কিন্তু ওইটা হয়ে যাবে আমাদের এরকম উল্টানো হয়ে যাবে। দেখো এরকম উল্টানো হয়ে যাবে। তো এই উল্টানো হয়ে গেলে ধরলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, তো এই 1 নাম্বার কার্বনে আমার কি আসবে, থায়ামিন আসবে। তো এই থায়ামিন, আচ্ছা, এখানে আমরা একটু একটু এঁকেই দেখাচ্ছি। দেখো আমাদের ফার্স্টের প্যান্টোজ সুগারটা বা ফার্স্টের নিউক্লিওটাইডটা আমরা আঁকি এরকম সোজা, হ্যাঁ, এরকম সোজা ছিল। তো এখানে ছিল হচ্ছে ফসফরাস মূলক, আর এখানে হচ্ছে আমার কি হবে, একটা ক্ষারক। তো ক্ষারকটা ধরলাম আমি এডিনিন। তো দেখো তো পাশেরটা কিভাবে যুক্ত হবে, পাশেরটা যদি এই একই ভাবে বসে, দেখো একই ভাবে যদি বসে তাইলে এ আর টি, ধরো এখানে টি, ধরো এখানে টি, তো এ আর টি কিন্তু দুইটা দুই দিকে হয়ে গেল, এরা কিন্তু একই দিকে না। দেখো এইখানে যদি টিটা হইতো, এখানে যদি টিটা হইতো তাইলে কিন্তু এরা পরস্পরের মধ্যে বন্ড তৈরি করতে পারতো, কিন্তু টিটা কিন্তু এই পাশে না। যদি আমরা দুইটাই এরকম সোজাসুজি বসাই, এটা যেরকম 5' মুখী, 5' to 3' মুখী, এটাও যদি আমরা 5' to 3' মুখী বসাই, তাইলে কিন্তু এই দুইটা হচ্ছে বিপরীত দিকে চলে যায়, তাইলে কিন্তু এদের মাঝখানে বন্ডটা তৈরি হতে পারবে না। তাই এখানে কি করতে হবে, তাই এখানে হচ্ছে এরা উল্টা হয়ে যুক্ত হবে। উল্টা হয়ে কিভাবে যুক্ত হবে, এই যে
এভাবে যুক্ত হবে। তো ধরি আমরা এটা হচ্ছে আমাদের ১ নাম্বার কার্বন। তো এই ১ নাম্বার কার্বনের সাথে কি আসবে? এই পাশে যেহেতু এডেনিন আছে, এই পাশে তাহলে কি হবে? থায়ামিন। আর এদের মধ্যে কি হবে? ২ টা হাইড্রোজেন বন্ড হবে। তো এইভাবে হচ্ছে এরা যুক্ত হবে। তো দেখো এইটা যেহেতু এই সোজা লাইনটা যেহেতু আমার 5 প্রাইম টু 3 প্রাইম মুখী ছিল। 5 প্রাইম টু 3 প্রাইম মুখী ছিল। তাহলে এটা যখন আমি উল্টা করে বসালাম, উল্টা করে বসালে এটা কি হয়ে যাবে? এই পাশেরটাই 3 প্রাইম হয়ে যাবে না? দেখো ১, ২, ৩ এই যে ৩ নাম্বার কার্বন। এই কার্বনটা কিন্তু খালি থেকে যাবে। ফার্স্টের নিউক্লিওটাইডের ৩ নাম্বার কার্বনটা খালি থেকে যাবে। তো একইভাবে এর সাথে যখন আরো নিউক্লিওটাইড যুক্ত হবে, তখন হচ্ছে লাস্টে 5 প্রাইমটা খালি থেকে যাবে। তো এটার কি হয়ে এটার জাস্ট বিপরীতটা হয়ে যাবে। দেখ মানে স্ট্রাকচারটা দেখলেই বুঝা যাচ্ছে যে এটা সোজা আর এটা জাস্ট এটার উল্টানো। সেম জিনিস, সেম জিনিস, জাস্ট খালি এদের মধ্যে এই ক্ষারকের মধ্যে বন্ডটা তৈরি করার জন্য এটা হচ্ছে এরকম উল্টায়ে যাবে। তো উল্টায়ে গেলে 5 প্রাইম টু 3 প্রাইম উল্টায়ে গেলে কি হবে? 3 প্রাইম টু 5 প্রাইম। তো এই যে এই জিনিসটাই এই জিনিসটাই হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে যে দুটি পরস্পর বিপরীতমুখী হয়ে একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম মুখী হয়ে সমদূরত্বে অবস্থান করে। অর্থাৎ এদের মধ্যে এই যে দূরত্বটা হচ্ছে সমান। আর খালি একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম আর আরেকটা হচ্ছে এই যে 3 প্রাইম টু 5 প্রাইম। তো এটাই আসলে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এই যে ৩ নাম্বার পয়েন্টে দেখো আমি যেটা বলেছিলাম, মানে আমি অলরেডি ওই পয়েন্টটা বলে এই পয়েন্টটা বলে ফেলেছি যে কি হয়, সিঁড়ির ২ পাশে রেলিং তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। অর্থাৎ এই যে একটা সুগার ফসফেট সুগার ফসফেট এভাবে সুগার আর ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে মানে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড এরকম পরস্পর সংযুক্তির মাধ্যমে হচ্ছে এই দুই পাশের রেলিংটা তৈরি হয়। এই যে দুই পাশের রেলিংটা হচ্ছে এইভাবে তৈরি হয়। তোমরা আবার বইলো না যে ম্যাম তো বলছিল একটু আগেই যে এদের সাথে তো আবার নাইট্রোজেন ক্ষারকও যুক্ত হয়। তো এখানে তো ক্ষারক বলা হয় নাই, শুধু শুধু হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার আর হচ্ছে ফসফেটের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এখানে শুধু রেলিং এর কথা বলা হয়েছে। দেখো এই যে এটা যদি আমরা সিঁড়ির সাথে তুলনা করি, তাইলে এটা কি রেলিংটা না? আর এই মাঝখানের ধাপগুলা হচ্ছে সিঁড়ি। আর এই সিঁড়ির এই যে এই সূত্রক দুইটা কি সিঁড়ির রেলিং এর মতো কাজ করছে। তো রেলিংটা আসলে কি দিয়ে তৈরি হয়? রেলিংটা হচ্ছে আসলে ডিঅক্সিরাইবোজ সুগার আর ফসফেটের সংযুক্তির মাধ্যমে তৈরি হয়। তারপরে দেখো মানে তারপরে এই যে সেম কথা আবারও, যে আমি যেটা বলে ফেলেছি অলরেডি যে এই যে রেলিং এর মাঝখানের প্রতিটি ধাপ কিভাবে যুক্ত হয়? একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে। একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে হচ্ছে মাঝখানের ধাপটা হচ্ছে যুক্ত হয়। এই যে এডিনিনের সাথে হচ্ছে থায়ামিন। এডিনিনের সাথে হচ্ছে এই যে এডিনিনের সাথে দেখো দুইটা সেম কালার দিয়ে বোঝানো হয়েছে যে এডিনিনের সাথে থায়ামিন যুক্ত হয় আর সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয়। তারপরে দেখো কি আছে, এই যে এই এডিনিনের সাথে থায়ামিনটা কিভাবে যুক্ত হয়? এডিনিনের সাথে থায়ামিনটা হচ্ছে ২ টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। দেখো এটা কিন্তু এই যে এ এর সাথে টি যেরকম যুক্ত হতে পারবে, টি এর সাথে এও কিন্তু এরকম যুক্ত হতে পারবে। অর্থাৎ তুমি এ ডাবল বন্ড টিও লিখতে পারবা, টি ডাবল বন্ড এও লিখতে পারবা। এটাতে কোনো ভুল হবে না বা কোনো সমস্যা হবে না। কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে এডিনিন আর থায়ামিন হচ্ছে কি ২ টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হবে। আর একইভাবে সাইটোসিন, এখানে কি এ আর টি, আর সাইটোসিন আর গুয়ানিন হচ্ছে ৩ টা হাইড্রোজেন বন্ড। এই যে দেখো ৩টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হবে। এই যে দেখো চিত্রের মধ্যে দেখানো হয়েছে, এই যে এটা হচ্ছে একটা মানে এটা এই যে এটা হচ্ছে মানে এই এডেনিনের সংকেত। হ্যাঁ, সংকেতটা তোমাদের মানে মনে রাখার বা কোনোই দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে সংকেতটা দেয়া হয়েছে। জাস্ট এক নজর দেখে রাখো যে এই এডেনিনের সাথে থায়ামিনটা এই যে এইভাবে ২ টা বন্ডের মাধ্যমে যুক্ত হয়। দেখো ২ টা বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে আর এখানে গুয়ানিনের সাথে সাইটোসিনটা এই যে ৩ টা বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে। তো এটাই মনে রাখতে হবে, এটুকুই হচ্ছে তোমাদের জন্য মনে রাখার বিষয়। তারপরে কি আছে? তারপরে তারপরে কি আমি আমি যেটা অলরেডি বলে ফেলছি মানে আমি হচ্ছে একটা বুঝানোর সময় হচ্ছে তোমার সরি একটু হচ্ছে
না, আমি আজকে অনেক তাড়াহুড়া করে আসছি, তো তোমাদের লিঙ্কটা অনেকক্ষণ আগে দিয়ে দেওয়া হয়েছিল। আমি হচ্ছে জ্যামে পড়ে গেছিলাম, তো আসতে একটু লেট হয়ে গেছে, তো এই জন্য আমি হচ্ছে একটু মানে ফাস্ট চলে যাইতেছি আর কি। একটু আয়শা হচ্ছে রেস্টও নিতে পারি নাই, জাস্ট আয়শাই হচ্ছে আমি পড়ানো শুরু করে দিছি, তো এই জন্য একটু মনে হয় আমার কথাও অনেক আওলায় যাচ্ছে, বলতে কথা একদমই গুছিয়ে বলতে পারছি না। তো সরি, একটু তোমরা একটু কষ্ট করে বুঝে নাও, হ্যাঁ। আর কিছু না বুঝলে কিন্তু অবশ্যই বইলো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি তোমাদেরকে কোনো সমস্যা হইতেছে বুঝতে? কাইন্ডলি প্লিজ একটু জানাও যে তোমাদের এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি ওগুলা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমি আবার এখন ঠান্ডা মাথায় সুন্দরভাবে আবার তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করব। নাইলে হচ্ছে আমি এখন আবার মানে সামনে চলে যাব, সামনে এগিয়ে যাব। আচ্ছা, মনে হয় কোনো সমস্যা নাই, তো আমি হচ্ছে সামনের দিকে আগে যাচ্ছি। তো দেখো, এই যে এই ক্ষারকগুলা কোথায় যুক্ত হয়? 1 নং কার্বনের সাথে, অর্থাৎ এই পেন্টোজ সুগারের। আমি আসলে এই 5' to 3' বোঝানোর সময় হচ্ছে তোমাদেরকে আসলে পুরা এই মানে দুই ইয়া যে পয়েন্ট গুলো আছে সবগুলোই হচ্ছে আমি তোমাদেরকে মোটামুটি বলে ফেলছি। যে এই 5' to 3' বলার সময় হচ্ছে এখানে কিন্তু আমি বলেছিলাম যে 1 নং কার্বনের সাথে হচ্ছে আমাদের এই নাইট্রোজেন ক্ষারকটা যুক্ত হয়। তো এটাই হচ্ছে পরের পয়েন্টটাতেও এটাই বলা হয়েছে। দেখো, এই যে উক্ত ক্ষারকগুলো 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে। এখন আরেকটা তারপরে দেখো 7 নাম্বার যে পয়েন্টটা, 7 নাম্বার পয়েন্টটা কি বলছে? যে প্রতিটি ঘূর্ণন বা প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। ওই যে নিউক্লিওটাইডটা আমি বলছিলাম না যে তিনটা নিউক্লিওটাইডটা কি কি ছিল? এই পেন্টোজ সুগার, তারপরে নাইট্রোজেন ক্ষারক আর ফসফরাস মূলক যখন যুক্ত হয় তখন হচ্ছে এটাকে নিউক্লিওটাইড বলে। আর এই নিউক্লিওটাইডটা যেহেতু হচ্ছে এই ডিএনএ এর মনোমার, বা এই একটা 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 নিউক্লিওটাইড হচ্ছে যুক্ত হয়ে হচ্ছে একটা ডিএনএ তৈরি হয়, অর্থাৎ পলিমারটা গঠিত হয়, এই জন্য হচ্ছে একে মনোনিউক্লিওটাইড বলছে। তো ওইটা নিউক্লিওটাইড মনোনিউক্লিওটাইড একই কথা, হ্যাঁ। তো এই 10 জোড়া মনোনিউক্লিওটাইড হচ্ছে একসাথে যুক্ত হয়। দেখো, এই যে ডিএনএ যে একটা প্যাচ, হ্যাঁ, সেটা একটু ক্লিন করে দেই। এই যে এখান থেকে এখান পর্যন্ত যে একটা প্যাচ, এই প্যাচের মধ্যে হচ্ছে 10 জোড়া মনোনিউক্লিওটাইড যুক্ত হয়। অর্থাৎ এই পাশের রেলিং এ হচ্ছে 10টা, আর এই পাশের রেলিং এ হচ্ছে 10টা। এরকম 10টা একটা প্যাচের মধ্যে 10টা মনোনিউক্লিওটাইড যুক্ত হয়। তো এই পাশে 10টা, এই পাশে 10টা, এই জন্য 10 জোড়া বলা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এই 10 জোড়া মনোনিউক্লিওটাইড যুক্ত হয়, আর একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে, এই যে দেখো, ধরো এটা হচ্ছে একটা, এই যে এদের মধ্যে যে বন্ডগুলা, এই যে সিঁড়ির যে ধাপগুলা, হ্যাঁ, এই এই যে এই ধাপে ধাপে কিন্তু মনোনিউক্লিওটাইড গুলা সংযুক্ত হয়েছে, হ্যাঁ। তো এই মনোনিউক্লিওটাইডটা একটা থেকে আরেকটার যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 0.34 ন্যানোমিটার। 0.34 ন্যানোমিটার। এখান থেকে এখানের মনোনিউক্লিওটাইড, মানে একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে কি 0.34 ন্যানোমিটার। আচ্ছা দেখো, এখন একটা মনোনিউক্লিওটাইড থেকে যদি আরেকটা মনোনিউক্লিওটাইডের দূরত্ব 0.34 ন্যানোমিটার হয়, তাহলে একটা প্যাচের দূরত্ব কত হবে? একটা প্যাচের দূরত্ব কত হবে? খুবই ইজি, দেখো, জাস্ট ছোট্ট একটা ম্যাথ ম্যাথ টার্ম করলেই তোমরা হচ্ছে এই জিনিসটা মানে মুখস্থ রাখার কোনো দরকার নেই, এমনিই মনে বের করতে পারবা তোমরা। জাস্ট হচ্ছে একটা থেকে আরেকটা দূরত্ব যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে পুরো প্যাচের দৈর্ঘ্যটা তোমরা এমনিই বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? দেখো, যে একটা প্যাচের মধ্যে কি কয়টা মনোনিউক্লিওটাইড থাকে? 10টা মনোনিউক্লিওটাইড থাকে। তো একটা থেকে একটা দূরত্ব যদি এত হয়, তাইলে পুরাটার দূরত্ব কত হবে? এটাকে জাস্ট 10 দিয়ে গুণ করলেই হচ্ছে আমরা পুরোটার দূরত্ব পেয়ে যাব না? তো এটাকে 10 দিয়ে গুণ করলে কি হবে? 3.4 ন্যানোমিটার। তো এই যে একটা প্যাচ থেকে আরেকটা প্যাচ, এতটুকুর দূরত্ব হচ্ছে 3.4 ন্যানোমিটার, হ্যাঁ। এই যে দেখো, 3.4 ন্যানোমিটার, এই যে এখানেও এটা আহ, দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এই যে 10 ×
0.34 ন্যানোমিটার। তো এটাকে হচ্ছে একটা থেকে আরেকটার দূরত্বের সাথে হচ্ছে 10 গুণ করে দিলেই, মানে একটা প্যাচের মধ্যে কতগুলো মনোনিউক্লিওটাইড আছে ওইটার সংখ্যাটা গুণ করে দিলেই তুমি হচ্ছে কি একটা পুরা প্যাচের দূরত্ব পেয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আরেকটা 8 নাম্বার পয়েন্টটা দেখো কি বলছে, ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার। তো এই ব্যাসটা বলতে এখানে কি বুঝাইছে, এই যে দেখো এখান থেকে এখানের যে দূরত্বটা, মানে একটা রেলিং থেকে আরেকটা রেলিং এর যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 2 ন্যানোমিটার। এখানে দেখাই, এই যে এটা কত, 2 ন্যানোমিটার। হুম, ডাবল হেলিক্সের ব্যাসটা হচ্ছে 2 ন্যানোমিটার। তারপরে দেখো, এই যে দেখো আমাদের যে ডিএনএর গঠনটা যে তৈরি হয়েছে, ডিএনএর যে এই প্যাঁচানো প্যাঁচানো গঠনটা, দেখো এই প্যাঁচানো গঠনের মধ্যে কি, এখানে দেখো এই যে এখানে একটা কি ভাঁজের মতো তৈরি হয়েছে না। আমি হচ্ছে আগের গুলো একটু ক্লিন করে দিই। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা ভাঁজের মতো তৈরি হয়েছে না। আবার দেখো এখানে আরেকটা ভাঁজের মতো তৈরি হয়েছে, কিন্তু দেখো এই ভাঁজটা কি একটু বেশি গভীর, এই ভাঁজটা কি একটু বেশি গভীর, আর এই ভাঁজটা দেখো আবার একটু কম গভীর। এটা হচ্ছে কি একটু কম গভীর। তো এই বেশি গভীর ভাঁজটাকে বা খাঁজটাকে বলা হয় হচ্ছে মেজর, মেজর খাঁজ বা হচ্ছে মুখ্য খাঁজ। আর এই কম গভীর খাঁজটাকে বলা হয় হচ্ছে গিয়ে মাইনর খাঁজ বা গৌণ খাঁজ। তো এটাই হচ্ছে লাস্টের পয়েন্টটা ছিল আমাদের, যে ডিএনএ ডাবল হেলিক্সের প্রতি প্যাচে একটি গভীর খাঁজ অর্থাৎ মেজর গ্রোভ আর হচ্ছে একটি অগভীর খাঁজ মাইনর গ্রোভ দৃশ্যমান থাকে। তো এই ছিল আসলে আমাদের ডিএনএ এর ভৌত গঠন। আচ্ছা, আমরা হচ্ছে চিত্রটাতে আবার ফেরত যাই। তো আমরা একবারে একটু এত মানে 9টা পয়েন্টের মাধ্যমে আমরা যা জানলাম তা আমি হচ্ছে একবারে তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্টে কি হবে আমাদের, ডিএনএটা দেখতে কি রকম, ফার্স্টে পয়েন্টটা মনে রাখা খুবই ইজি। কারণ ডিএনএটা জাস্ট ডিএনএর ছবিটা ইমাজিন করবা, মনে মনে হচ্ছে ডিএনএর ছবিটা ইমাজিন করবা, তাইলে হচ্ছে ফার্স্টের একটা পয়েন্ট তোমরা অটোমেটিক পেরে যাবা যে ডিএনএটা কি প্যাঁচানো সিঁড়ির মতো দ্বিসূত্রক, অর্থাৎ দুইটা সুতা, দুইটা সুতা প্যাঁচানো সিঁড়ির মতো দ্বিসূত্রক। তারপরে সেকেন্ড পার্টটা কি ছিল, একটা সূত্রক হচ্ছে 5' টু 3' মুখী। এই 5' টু 3' মুখী দিয়ে কি বোঝাইছে ওইটা আমি তোমাদেরকে ডিটেলসে খুব মানে ভালো মতো বুঝাই দিচ্ছি। এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু তোমরা তোমাদের যাতে কনফিউশন ক্রিয়েট না হয় যে এখানে 5' টু 3' কেন হবে, আবার এখানে 3' টু 5' বা কেন হবে, উল্টা এই একটা একটা সোজা একটা উল্টা বিপরীতমুখী দিয়ে কি বুঝাইছে, এটা যাতে কনফিউশন ক্রিয়েট না হয় এই জন্য আমি এটা বুঝাই দিছি তোমাদেরকে যে 5' টু 3' কি আর 3' টু 5' কি। তো এটাই জাস্ট তোমরা মনে রাখবা, এত ডিটেলস তো তোমাদের আসলে মানে বইয়ে যেহেতু নাই, কিন্তু তোমরা জাস্ট মনে রাখার সুবিধার্থে জাস্ট এইটুকু মনে রাখবা যে প্রথম সূত্রকটা কি হবে, 5' টু 3' মুখী হবে, আর দ্বিতীয় সূত্রকটা হচ্ছে 3' টু 5' হবে। তারপরে কি হবে, এই যে নিউক্লিওটাইডের মধ্যে যে প্যান্টোজ সুগারটা, প্যান্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে কি নাইট্রোজেন বেসটা যুক্ত হবে। আর রেলিং গুলা কিভাবে তৈরি হবে, রেলিং গুলা হচ্ছে এই যে রাইবোজ সুগারের সাথে ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে ফসফরাস মূলক যুক্ত হয়ে হচ্ছে রেলিংটা তৈরি হবে। আর মাঝখানের বন্ডগুলা কিভাবে তৈরি হবে, মাঝখানে বা সিঁড়ির ধাপগুলা কিভাবে তৈরি হবে, একটা নাইট্রোজেন বেসের সাথে আরেকটা নাইট্রোজেন বেস যুক্ত হয়ে হচ্ছে মাঝখানের ধাপগুলা তৈরি হবে। এই যে এই মাঝখানের যে ধাপগুলা এরা আসলে কার সাথে কি, এরা আসলে হচ্ছে নাইট্রোজেন বেস, একটা নাইট্রোজেন বেসের সাথে আরেকটা নাইট্রোজেন বেসের বন্ধন। তো এই ফার্স্ট এডিনিনের সাথে কি যুক্ত হবে, থায়ামিন। ওরা কিভাবে যুক্ত হবে, ডাবল বন্ডের মাধ্যমে, দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হবে। আর গুয়ানিনের সাথে যুক্ত হবে সাইটোসিন। এরা কিভাবে যুক্ত হবে, তিনটা হাইড্রোজেন বন্ডনের মাধ্যমে যুক্ত হবে। তো একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের দূরত্ব আমাদের কত ছিল, 0.34 ন্যানোমিটার। আর একটা প্যাচের মধ্যে আমাদের কয়টা নিউক্লিওটাইড থাকে বলছিলাম, 10টা নিউক্লিওটাইড থাকে। তাইলে একটা প্যাচের দৈর্ঘ্য কি হবে, 0.34 ন্যানোমিটারকে শুধু 10 দিয়ে গুণ করে দিলেই হবে। তো 10 দিয়ে গুণ করে দিলে কি হবে, 3.4 ন্যানোমিটার। আর এই যে দুইটা খাঁজ তৈরি হয় আমাদের,
এখানে একটা এরকম প্রত্যেকটা ধাপে ধাপেই হচ্ছে ২ টা খাঁজ তৈরি হয়। তো যেই খাঁজটা গভীর ওকে হচ্ছে মুখ্য খাঁজ বলা হয়। আর যেই খাঁজটা হচ্ছে একটু কম গভীর, এটার থেকে দেখো এই খাঁজটা একটু কম গভীর। এটাকে হচ্ছে গৌণ খাঁজ বলা হয়। তো এই হচ্ছে পুরা এক কথায় হচ্ছে আমাদের ডিএনএর ভৌত গঠন। তো আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই। থাকলে হচ্ছে বলবা, আবারও বুঝিয়ে দিব। তো আমরা হচ্ছে পরের পার্টে যাই। তো ডিএনএ এর গঠন আমাদের শেষ হইলো। এখন আমরা জানি ডিএনএ এর কাজ সম্পর্কে। হ্যাঁ? ডিএনএ এর কাজ আসলে কি? তা আমরা দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু এই ডিএনএ যে জিন এইগুলা সম্পর্কেই কিন্তু পড়ে আসছি। তো এই যে জিনের যত কাজ আমরা পড়ছিলাম ওই মেন্ডেলের চ্যাপ্টারটাতে, ওইখানে কিন্তু জিন যে কাজগুলা করতো ওই কাজগুলা কিন্তু আসলে ডিএনএই করে মূলত। কারণ এই ডিএনএ কোথায় থাকে? জিনের মধ্যেই কিন্তু এই ডিএনএ থাকে। তো সবচেয়ে ক্ষুদ্র যে এককটা অর্থাৎ যে সবগুলা কাজ আসলে করে সে হচ্ছে এই ডিএনএ। তো ডিএনএ জিনে মানে ওইখানে আমরা যে কাজগুলা পড়েছিলাম তো ওইগুলো আসলে ডিএনএরই কাজ। তো আবারও আমরা ডিএনএ এইখানে একটু ডিএনএর কাজগুলো আরো স্পেসিফিক ভাবে একটু জেনে নেই। তো ফার্স্টে কি মাথায় আসে বলো তো? ডিএনএর ফার্স্ট মানে জিনের চ্যাপ্টারটা যে আমরা পড়েছিলাম ওইখান থেকে ফার্স্টে আমাদের মাথায় এটা আসতেছে না যে ডিএনএ হচ্ছে আমাদের কি বংশগতির উপাদান বহনে সহায়তা করে। তো এই বংশগতির উপাদান আসলে কিসের মাধ্যমে বহন করা হয়? ওইখানে আমরা কি পড়ছিলাম? ক্রোমোজোম। তো এই যে এটি ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ ক্রোমোজোম কি ডিএনএ দিয়ে গঠিত হয়। তো ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তো ক্রোমোজোম কি আমাদের বংশগতির ভিত্তি রক্ষা করে। তো এক কথায় হচ্ছে ডিএনএ তাহলে আমাদের বংশগতির ভিত্তি রক্ষা করে। এটাই আমাদের সেকেন্ড পয়েন্টে এটাই বলা হইছে। তারপরে দেখো জীবের সকল প্রকার বৈশিষ্ট্য ধারণ, রক্ষণ ও নিয়ন্ত্রণ করে। এই যে জীবের সকল বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিভাবে স্থানান্তরিত হবে, তারপরে কি বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, তারপরে এই বৈশিষ্ট্যটা রক্ষা করা, তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ করা। এই সবকিছুর কাজগুলাই হচ্ছে কে করে? ডিএনএ করে থাকে। তারপরে হচ্ছে এই যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হচ্ছে এই বংশগতির বৈশিষ্ট্য স্থানান্তর করা, এই কাজটাও আসলে কে করে? ডিএনএ করে। তারপরে এই জীবের যাবতীয় সবগুলো ধরতে গেলে মোটামুটি একই পয়েন্ট, যে এই যে জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ কে ঘটায়, সরি, জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ কে ঘটায়? ডিএনএ ঘটায়। তারপরে দেখো এই যে এখানে ৭ নাম্বার পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট। কারণ বাকি সবগুলো এই কয়েকটা পয়েন্ট মোটামুটি ধরতে গেলে এই যে ২ থেকে ৬ নাম্বার পয়েন্টগুলো মোটামুটি কিন্তু দেখো একই রকম পয়েন্টগুলা। জাস্ট একটু ডিফারেন্স, তোমরা যাতে মানে স্পেসিফাই করে যাতে লিখতে পারো, পয়েন্টগুলা যাতে মানে অনেকগুলো পয়েন্ট যাতে হয়, পয়েন্টগুলা যাতে বাড়াইতে পারো, তাই জন্য হচ্ছে এগুলা এরকম আলাদা, আলাদা করে দেয়া হইছে। তো মোটামুটি কিন্তু এই সবগুলার কথা কিন্তু মেইন কথা কিন্তু একই। তো ৭ নাম্বার পয়েন্টটা একটু ডিফারেন্ট, যে ডিএনএ এর মধ্যে যদি ডিএনএ এর এই যে ডাবল হেলিক্সটা, হ্যাঁ? এই ডাবল হেলিক্সের মধ্যে যদি কোনো ঝামেলার সৃষ্টি হয়, কোনো গন্ডগোলের সৃষ্টি হয়। গন্ডগোল বলতে কি? যে আমরা যেরকম অসুস্থ হই না? তো বডির মধ্যে কোনো মানে ন্যাচারাল না এরকম কোনো এম আ ঘটনা ঘটলেই তো হচ্ছে আমরা অসুস্থ হই, বা কোনো একটা ন্যাচারাল না এরকম কোনো ঘটনা ঘটলেই তো হচ্ছে এটা একটু অস্বাভাবিক একটা পরিস্থিতির সৃষ্টি হয় না? তো এই ডিএনএ এর মধ্যে যদি কখনো এরকম কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সেটা কি ডিএনএ নিজেই মেরামত করে ফেলে। আমরা অসুস্থ হইলে কি হয়? আমাদের ওষুধ খাইতে হয়, তারপর আমরা সুস্থ হই। কিন্তু ডিএনএ এর মধ্যে যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেটা ডিএনএ নিজেই সেটা মেরামত করে ফেলে। হ্যাঁ? তো এটা হচ্ছে ৭ নাম্বার পয়েন্টটা। এটা হচ্ছে তোমরা একটু মনে রাখবা। তারপরে মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে, বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। এই পয়েন্টটা দিয়ে কি বুঝাইছে? এই পয়েন্টটা দিয়ে কি বুঝাইছে? এটা তোমরা খুব ভালো মতোই বুঝবা। কারণ তোমাদের যেহেতু মেন্ডেলের চ্যাপ্টারটা আগেই পড়ানো হয়ে গেছে। তো মেন্ডেলের চ্যাপ্টারে কিন্তু আমরা এই মিউটেশন, বিবরণ এগুলো সম্পর্কে জেনেছিলাম। অর্থাৎ এই যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যে সৃষ্টি হচ্ছে, এদের মধ্যে বিভিন্ন হচ্ছে আ কি বলে চেঞ্জ আসতেছে না? পুরা একটা প্রজন্মের সাথে কি আরেকটা প্রজন্ম একদম হুবহু মিল? হুবহু মিল কিন্তু না। তাদের মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আসতেছে। তারপরে হচ্ছে আমরা কৃত্রিমভাবে প্রজনন ঘটায় কিন্তু আমরা কোনো একটা বৈশিষ্ট্য আমরা একটা জীবের মধ্যে আনতে চাচ্ছি। জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য নাই। কিন্তু আমরা সেটা ওই জীবের মধ্যে বা ওই উদ্ভিদের মধ্যে আমরা ওই বৈশিষ্ট্যটা আনতে চাচ্ছি। ওইটার জন্য কি করি আমরা? কৃত্রিমভাবে প্রজনন ঘটাই। তো এই কৃত্রিমভাবে প্রজননের মাধ্যমে আমরা নতুন একটা প্রকরণ সৃষ্টি করি। তো ওইটাই এখানে বুঝাইছে যে মিউটেশন এর মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে। আর এই প্রকরণটা কি বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। তো এই ছিল আমাদের ডিএনএ এর কাজ। তো ডিএনএ এর গঠন আর কাজ সম্পর্কে আমরা হচ্ছে জানলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা হচ্ছে আরএনএ তে চলে যাব।
ডিএনএ শেষ, এখন হচ্ছে আরএনএ। তো ডিএনএ আরএনএ হচ্ছে অনেকটা সিমিলার, আবার সিমিলারও না। ডিএনএ এর পূর্ণরূপ কি ছিল? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর পূর্ণরূপ কি হবে? রাইবো নিউক্লিক অ্যাসিড। জাস্ট ডি টা হবে না। কেন ডি টা হবে না? ওইটা আমরা ডিএনএ আরএনএ এর আ গ গঠন যখন পড়ব তখনই হচ্ছে আমরা দেখতে পারবো যে কেন ডি হইল না। মানে এটা কেন রাইবো নিউক্লিক অ্যাসিড হইল আর ওইটা কেন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হইল। তো আরএনএটা কি দেখো, এই যে বেশিরভাগ প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক দিয়ে কি বুঝাইছে? আদি কোষ আর প্রকৃত কোষ। অর্থাৎ বেশিরভাগ আদি কোষ এবং প্রকৃত কোষ, অর্থাৎ আদি কোষ এবং প্রকৃত কোষের ডিএনএ ছাড়াও একরকম নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। এটা কি? আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আরএনএটা হচ্ছে আদি কোষ, প্রকৃত কোষ ২ জায়গায় পাওয়া যায়। ২ জায়গায় পাওয়া যায়। ডিএনএ তো থাকেই। ডিএনএর পাশাপাশি আরএনএটাও আ আদিকোষ এবং প্রকৃত কোষ ২ জায়গাতেই থাকে। এই নিউক্লিক অ্যাসিডটাকে হচ্ছে কি বলে? রাইবো নিউক্লিক অ্যাসিড বলে। তো এই আরএনএ কোথায় থাকে? আরএনএ আসলে হচ্ছে ডিএনএ কই ছিল আমাদের? ক্রোমোজোমে ছিল। আর আরএনএ থাকে হচ্ছে আমাদের কোষের সাইটোপ্লাজমে। একদম ফার্স্টের ক্লাসে তোমাদের মনে আছে কিনা আমি তো সিওর না। তো একদম ফার্স্টের ক্লাসে আমরা যখন কোষের চিত্র পড়েছিলাম তখন কিন্তু কোষের মধ্যে আমরা কি দেখছিলাম যে ধরো এটা একটা কোষ। কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে কিন্তু অঙ্গাণুর পাশাপাশি কোষের মধ্যে পুরা কোষের মধ্যে বিরাজমান অবস্থায় একটা আ জেলির মতো পদার্থ থাকে, একটা লিকুইড টাইপ পদার্থ ছিল। ওইটা ছিল কি আমাদের? সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়, এরকম মুক্ত অবস্থায় আরএনএ পাওয়া যায়। আবার রাইবোজোম নামে একটা অঙ্গাণু আছে। এই রাইবোজোমের সাথে অনেক সময় এই আরএনএটা যুক্ত অবস্থায় থাকে। তো আরএনএটা কি ২ ভাবে কোষের মধ্যে পাওয়া যায়। একটা হচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় আর আরেকটা হচ্ছে রাইবোজোমের সাথে যুক্ত অবস্থায়। হ্যাঁ? তো এছাড়াও দেখো এই ২ জায়গায় হচ্ছে মেইনলি মানে সবচেয়ে বেশি আরএনএ থাকে, আরএনএ পাওয়া যায়। এছাড়াও ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এসব কোষের এসব অঙ্গাণুতেও আরএনএ পাওয়া যায়। আচ্ছা, দেখো এই চিত্রটাও দেখো, তারপর এই চিত্রটাও দেখো। ডিএনএ তে কি ছিল আমাদের? ২ টা এরকম প্যাঁচানো, প্যাঁচানো ছিল না? কিন্তু আরএনএ টা সেম গঠন, জাস্ট খালি একটা সূত্রক। এই যে ২ টা সূত্রকের জায়গায় জাস্ট খালি একটা সূত্রক হবে। এই যে দেখো, এখানে কি একটা সূত্রক আমাদের। এই যে এখানে এই যে এই প্যাচ দেখে আবার মনে কইরো না এখানে তো ২ টা সূত্রক। এখানে কিন্তু ২ টা সূত্রক না। এই প্যাচটা কিন্তু এই একটা সুতাই কিন্তু এই প্যাচটা তৈরি করছে। দেখো, এই যে। এই একটা সুতাই কিন্তু এই মাঝখানের এই প্যাচটা সৃষ্টি করছে। হ্যাঁ? তো ডিএনএ তে ছিল ২ টা সূত্রক, আরএনএ তে হচ্ছে একটা সূত্রক। তো ডিএনএ যেরকম কি ছিল? এই নিউক্লিওটাইডের একটা পলিমার ছিল। নিউক্লিওটাইডের পলিমার। তো আরএনএও হচ্ছে সেম নিউক্লিওটাইডের একটা পলিমার। জাস্ট ডিএনএ তে ২ টা সূত্রক, আরএনএ তে একটা সূত্রক। এই যে দেখো পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত হওয়া একটি এক সূত্রক চেইনের মতো। ডিএনএও চেইনের মতো ছিল কিন্তু ২ সূত্রক, এখানে জাস্ট এক সূত্রক। এই এক সূত্রকটাই এখানে মেজর পার্থক্য ডিএনএ আর আরএনএ এর মধ্যে। ডিএনএ ছিল ২ সূত্রক আর আরএনএ হচ্ছে এক সূত্রক। তবে এখানে দেখো মাঝে, মাঝে কি হয়? এই যে এখানে দেখো, এখানে কিন্তু দেখে আবার মনে হইতে পারে যে এখানে তো ২ টা সূত্রক। এখানে কিন্তু ২ টা সূত্রক না। এই একটা সুতাই এখানে হচ্ছে এরকম কুণ্ডলী হয়ে একটা মানে কুণ্ডলীর মতো একটা ফাঁসের সৃষ্টি করছে। দেখো এটা কিন্তু একটা ফাঁসের মতো হইছে, হ্যাঁ? একটা সূত্র কি কুণ্ডলী পাকায় এখানে ফাঁসের মতো সৃষ্টি করছে। যে এখান থেকে এতটুক পর্যন্ত। তো ফাঁসের মতো সৃষ্টি করছে ঠিক আছে। কিন্তু এদের মধ্যে আবার বন্ড হইল কিভাবে? এই যে এই ডিএনএ এর ম এস এস ডিএনএ এর মতো আরএনএ তেও কিন্তু কি থাকবে আমাদের? একটা ফসফরাস মূলক, তারপরে হচ্ছে একটা পেন্টোজ সুগার, তারপরে মাঝখানে হচ্ছে কি? একটা নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক। তো এই নাইট্রোজেন ক্ষারকটা ডিএনএ তে কি ছিল? অপর পাশের আরেকটা সূত্রকের নাইট্রোজেন ক্ষারক এই পাশের সূত্রকের নাইট্রোজেন ক্ষারকের সাথে যুক্ত হয়ে বন্ড তৈরি করছিল। কিন্তু আরএনএ তে কিন্তু এই বন্ড তৈরি হওয়ার সুযোগটা নাই যেহেতু সে এক সূত্রক। কিন্তু এখানে তারা যখন এরকম ফাঁসের মতো সৃষ্টি করে, ফাঁসের মতো যখন সৃষ্টি করে তখন এদের মধ্যে এই যে এই নাইট্রোজেন বেস গুলা ২ টা হচ্ছে
মুখোমুখি চলে আসে। তো এরা ২ জন যখন মুখোমুখি চলে আসে তখন হচ্ছে এদের মধ্যে বন্ড তৈরি হয়ে যায়। তখন এই জায়গাটুকু দেখতে হচ্ছে অনেকটা ডিএনএ এর মতো লাগে। তো দেখো আরএনএ তে কিন্তু ২ ধরনের ফাঁস তৈরি হয়। এই যে এখানে যে ফাঁসটা এর মধ্যে কিন্তু বন্ড তৈরি হইছে। কিন্তু এখানে আবার যে ফাঁসটা এটার মধ্যে কিন্তু কোনো বন্ড নাই। এটার মধ্যে কেন বন্ড নাই? দেখো এখানের ফাঁসটা কিভাবে তৈরি হইছে? এরকম উল্টায়া তৈরি হইছে। উল্টায়া তৈরি হইছে বলতে এখানে হচ্ছে এই নিউক্লিওটাইড মানে এখানে হচ্ছে পেন্টোজ সুগারটা হচ্ছে ভিতরের দিকে আর ক্ষারকটা হচ্ছে বাইরের দিকে। তো বাইরের দিকে যেহেতু ক্ষারক সে তো আর তার এই পাশের ক্ষারকের সাথে তো সে যুক্ত হতে পারবে না, তাই না? তো এইজন্য এই পাশের খাঁজটাতে হচ্ছে কোনো এই পাশের ফাঁসটাতে কোনো হচ্ছে বন্ধন তৈরি হতে পারবে না। কিন্তু এই পাশের ফাঁসটাতে যখন এই ক্ষারকগুলা পরস্পর মুখোমুখি চলে আসছে তখন কিন্তু তাদের মধ্যে বন্ধনটা তৈরি হয়ে যাবে। তো এটুকু হচ্ছে আরেকটা মেজর আর গুরুত্বপূর্ণ আ পয়েন্ট এই আরএনএর গঠনের মধ্যে। তো আর এই ফাঁস ছাড়া এই ২ টা ফাঁস ছাড়া বা ২ টা ফাঁসের মধ্যে এই যে এই জায়গাটাতে হচ্ছে কোনো বন্ধন তৈরি হবে না। আর যেখানে এই যে এক সূত্রক যেখানে আছে, এখানে তো বন্ধন সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে এখন আমরা দেখি আরএনএ এর রাসায়নিক গঠন। আরএনএ রাসায়নিক গঠন আর ডিএনএ রাসায়নিক গঠন একদমই সেমই বলা যায়। একদমই সেম। দেখো পয়েন্টগুলা কিন্তু একদমই সেম। আরএনএ রাসায়নিক গঠনেও ৩ টা উপাদান রয়েছে। ৩ টা উপাদান কি, কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। ডিএনএ তেও কিন্তু সেম জিনিসগুলাই ছিল। জাস্ট একটা পার্থক্য, সে পার্থক্যটা কি? পেন্টোজ সুগারের মধ্যে পার্থক্য। না সরি পার্থক্য একটা না ২ টা পার্থক্য আছে। ফার্স্ট এর পার্থক্যটা হচ্ছে কি? পেন্টোজ সুগারের মধ্যে পার্থক্য। ডিএনএ এর পেন্টোজ সুগারটা কি ছিল? ডিঅক্সিরাইবোজ সুগার। আর আরএনএ এর পেন্টোজ সুগারটা হচ্ছে কি? রাইবোজ সুগার। এখানে দেখো ২ নাম্বার কার্বনে একটা OH মূলক আছে। আর ডিঅক্সিরাইবোজ সুগারে জাস্ট হাইড্রোজেন মূলক ছিল। তো এটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য, এই পেন্টোজ সুগারের মধ্যে পার্থক্য। এখানে OH মূলক আছে দেখে এটা হচ্ছে রাইবোজ সুগার আর ওইটাতে ওটা ছিল না দেখে শুধু হাইড্রোজেন মূলকটা ছিল বলে সেটা ছিল ডিঅক্সিরাইবো সরি ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার হচ্ছে ডিএনএ এর পেন্টোজ সুগার আর আরএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে শুধু রাইবোজ সুগার। এটা হচ্ছে এদের পূর্ণরূপ থেকে বোঝা যায়। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থেকে আমরা বুঝতে পারতেছি যে ডিএনএ এর পেন্টোজ সুগারটা কি হবে? ডিঅক্সিরাইবোজ সুগার। আর আরএনএ এর পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এর পূর্ণরূপ থেকে আমরা কি বুঝতে পারছি যে আরএনএ এর পেন্টোজ সুগারটা কি হবে? রাইবোজ সুগার। কেমন? তারপরে দেখো আরেকটা পার্থক্য আছে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে। ডিএনএ তেও কি ছিল? ৪ টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক ছিল। আরএনএ তেও সেম ৪ টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। ডিএনএ তে কি, কি ছিল? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। কিন্তু আরএনএ তে দেখো এডেনিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিনও আছে। জাস্ট থায়ামিনটা নাই। থায়ামিনের পরিবর্তে এখানে দেখো কি আছে? থায়ামিনের পরিবর্তে এখানে আছে ইউরাসিল। এটা হচ্ছে আরেকটা পার্থক্য। বাকি ৩ টা সেম, জাস্ট থায়ামিনের পরিবর্তে আরএনএ তে কি হবে? ইউরাসিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ সব জায়গাতে মানে খুবই এই কোয়েশ্চেনটা খুবই আসে যে এটা কি? আরএনএ তে কোন রাইবোজ সরি কোন নাইট্রোজেন ক্ষারকটা থাকে? আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল। আর থাকে না কোনটা? থায়ামিন থাকে না। থায়ামিন থাকে হচ্ছে ডিএনএ তে। আর আরএনএ তে থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। আর বাকি সবকিছু সেমই হবে। অর্থাৎ পিউরিন বেস কি ছিল? অ্যাডেনিন আর গুয়ানিন। তো পিউরিন বেসের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই। তো এখানে পিউরিন বেসটা সেমই হবে এডেনিন আর গুয়ানিন। জাস্ট পাইরিমিডিন বেসের মধ্যে কি হয়ে যাবে? থায়ামিনের পরিবর্তে ইউরাসিল চলে আসবে। ইউরাসিল আর সাইটোসিনটা হবে পাইরিমিডিন বেস। কেমন? আর এখানে এই যে ২ রিং আর ১ রিং যে জিনিসটা বলা হইছে, এই ২ রিং আর ১ রিং ব্যাপারটা দিয়ে হচ্ছে এদের গঠন বুঝানো হইছে। এই যে এইটা ধরো এটা হচ্ছে একটা রিং। তো এদের গঠনটা দিয়ে বুঝানোর জন্য হচ্ছে ২ টা রিং ১ টা রিং বলা হইছে। অর্থাৎ এই পিউরিন বেসের এডেনিন আর গুয়ানিন হচ্ছে ২ টা এরকম রিং এর মাধ্যমে ২ টা রিং সংযুক্ত হয়ে হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন তৈরি হয়। আর ইউরাসিল আর সাইটোসিন হচ্ছে একটা রিং শুধু একটা রিং দিয়েই হচ্ছে এই ইউরাসিল আর সাইটোসিন অর্থাৎ পাইরিমিডিন বেসটা তৈরি হয়। আর বাকি সব কিন্তু সেমই যে এই
অ্যাডিনিন আর ইউরাসিল হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, আর গুয়ানিন আর সাইটোসিন কি 3টা হাইড্রোজেন, গুয়ানিন আর সাইটোসিন হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তো এই দুইটাই হচ্ছে পার্থক্য রাসায়নিক গঠনের মধ্যে। আর ফসফরিক অ্যাসিড, 3 নাম্বার যে ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ তে যা আরএনএ তেও তা। দেখো সেম কথাই বলা আছে যে আরএনএ তে 3টি একযোজী হাইড্রোক্সিল গ্রুপ ও একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে ফসফরিক অ্যাসিড। তো এখানে যে ফসফরিক অ্যাসিডটা, ডিএনএ তেও সেম ফসফরিক অ্যাসিডটাই রয়েছে। হ্যাঁ, জাস্ট পার্থক্য কি, পেন্টোজ সুগারের মধ্যে আরএনএ তে কি রয়েছে, রাইবোজ সুগার। আর আরেকটা পার্থক্য হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে এখানে থায়ামিনের পরিবর্তে রয়েছে কি ইউরাসিল। তো রাসায়নিক গঠনের মধ্যে এতটুকুই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা আসি আরএনএ এর প্রকারভেদ। আরএনএ এর প্রকারভেদ কোত্থেকে আসলো? বইয়ে তো এরকম কিছু নাই, তাই না? বইয়ে এরকম কিছু আরএনএ এর মধ্যে না থাকলেও প্রোটিনের মধ্যে ঠিকই আছে। তো প্রোটিন যখন তোমাদেরকে পড়াবো তখন এই সবগুলা জিনিস তোমাদের আবার লাগবে, কিন্তু তোমাদের বইয়ে একটা জায়গায়ও কোথাও বলা নেই যে এই জিনিসগুলা দিয়ে আসলে কি বুঝাইছে। অর্থাৎ আরএনএ এর যে প্রকার আছে কিছু, ওইটা তোমাদের বইয়ে কোথাও উল্লেখই করা নাই। জাস্ট খালি প্রোটিনের মধ্যে এই প্রকারগুলাকে হুট করে নিয়ে আসা হয়েছে। তো এই জন্য আমি হচ্ছে আরএনএ এর মধ্যে, প্রোটিনে যেহেতু আমাদের এগুলা লাগবেই, আর বইয়ে যেহেতু এগুলো সম্পর্কে ডিটেলস কিছু বলাই নাই, ডিটেলস তো দূরে থাক, কিছুই বলা নাই। তো এই জন্য হচ্ছে আমি এখানেই আরএনএ এর মধ্যেই হচ্ছে তোমাদেরকে আরএনএ এর প্রকারভেদটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরএনএ এর প্রকারভেদ। দেখো আরএনএ এর কাজ কি আসলে? ডিএনএ এর মেইন কাজ কিন্তু হচ্ছে এই যে বংশগতির বৈশিষ্ট্য স্থানান্তর করা, জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানো, এগুলোই কিন্তু হচ্ছে ডিএনএ এর কাজ। কিন্তু আরএনএ এর কাজটা হচ্ছে ডিএনএ থেকে সম্পূর্ণই ভিন্ন, সম্পূর্ণই আলাদা। আরএনএ এর মেইন কাজ হচ্ছে আসলে প্রোটিন সংশ্লেষণ করা, অর্থাৎ প্রোটিন তৈরি করা। প্রোটিন সংশ্লেষণ করাই হচ্ছে আরএনএ এর মেইন কাজ। তো এই আরএনএ এর কাজের উপর ভিত্তি করে আরএনএ কে হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আরএনএ কাজের উপর ভিত্তি করে আরএনএ হচ্ছে 5 প্রকার। তো এই 5 প্রকারগুলো কি কি সেটা আমরা এখন দেখি। 1 নাম্বারই আছে দেখো টিআরএনএ। দেখো আরএনএ এর সাথে ফার্স্টে একটা স্মল লেটারে টি আছে। তো 1 নাম্বারই হচ্ছে টিআরএনএ। তো টিটা কোত্থেকে আসছে? টিটা হচ্ছে এই যে ট্রান্সফার থেকে আসছে। এই ট্রান্সফারের টি থেকে হচ্ছে এই টিটা আসছে। তো এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ নামটা শুনেই তো কি মানে কিছু আন্দাজ করতে পারতেছি না আমরা। ট্রান্সফার মানে কি? হ্যাঁ, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছু নিয়ে যাওয়া। তো ট্রান্সফার, যেহেতু এই আরএনএটার নামই হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, তার মানে এর নামটা থেকেই আসলে এর কাজটা আন্দাজ করা যাইতেছে যে এর কাজটা হচ্ছে আসলে কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এখন এই কোনো কিছুটা কি? কোন জিনিসটাকে হচ্ছে এই আরএনএ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে? দেখো এই যে প্রোটিন সংশ্লেষণ করা যেহেতু আরএনএ এর মেইন কাজ, আর কাজের উপর ভিত্তি করেই তো হচ্ছে এই আরএনএ গুলাকে ভাগ করা হইছে। তো এই প্রোটিন তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড। প্রোটিন যখন আমরা পড়বো তখন এই অ্যামিনো অ্যাসিড এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে পড়বো। এখন জাস্ট তোমরা নামটা মনে রাখো। হ্যাঁ, যে প্রোটিন তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, অর্থাৎ এই অ্যামিনো অ্যাসিড দিয়ে আসলে প্রোটিন তৈরি হয়। তো এই অ্যামিনো অ্যাসিডকে এই টিআরএনএ কি করে? এই টিআরএনএ হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডটাকে এমআরএনএ নামক আরেকটা আরএনএ রয়েছে, এই আরএনএ এর কাছে হচ্ছে এই ট্রান্সফার আরএনএ এই অ্যামিনো অ্যাসিডটাকে স্থানান্তর করে। ঠিক আছে? এই যে এই এমআরএনএ এর কাছে অ্যামিনো অ্যাসিডটাকে কে স্থানান্তর করে? এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তো 2 নাম্বারে আমাদের রয়েছে দেখো কি এই এমআরএনএ। আচ্ছা, এমআরএনএটা কোত্থেকে এসছে? মানে এমটা কোত্থেকে এসছে? এমটা হচ্ছে এই মেসেঞ্জার আরএনএ থেকে এসেছে। মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার মানে কি কেউ জানো? মেসেঞ্জার মানে হচ্ছে বার্তাবাহক। অর্থাৎ বার্তা প্রেরণ করা। একজনের কাছ থেকে আরেকজনের কাছে বার্তা প্রেরণ করা। এই যে আমরা মেসেঞ্জার ইউজ করি, আমরা কি করি? একজনের মানে আমরা আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য মেসেঞ্জার ইউজ করি না? একটা বার্তা বা একটা টেক্সট আমরা যখন আরেকজনকে পাঠাইতে যাই, কিভাবে পাঠাই? মেসেঞ্জারের মাধ্যমে পাঠাই। তো এই মেসেঞ্জার মানেই হচ্ছে আসলে বার্তাবাহক। অর্থাৎ একজনের বার্তা আরেকজনের কাছে পৌঁছে দেয়া। তো এই এমআরএনএটা হচ্ছে এই এখানেও হচ্ছে সেম এই বার্তাবাহকের কাজটাই করে থাকে। কি করে দেখো?
এই mRNA-টা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। অর্থাৎ এরা খুবই অল্প টাইম হচ্ছে এরা এদের জীবন বা এরা খুবই অল্প টাইম স্টে করে। তো এই অল্প টাইমের মধ্যেই এর কাজটা কি? এরা কি করে? একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা। একটা যে প্রোটিন হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন তো আছে, তাই না? তো এই কোন প্রোটিনটা সংশ্লেষণ হবে? এই প্রোটিন সংশ্লেষণের বার্তাটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে। তো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে কিভাবে বহন করে? দেখো, এই আরএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তো এই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের যে আর একটু আগে আমরা পড়ছিলাম না যে আরএনএ যখন ফার্স্টেই শুরু করছিলাম তখন কি বলছিলাম যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় আরএনএ থাকে আর আরেকটা হচ্ছে রাইবোজোমের সাথে যুক্ত অবস্থায় আরএনএ থাকে। তো এই রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোমের কাজও হচ্ছে এই প্রোটিন সংশ্লেষণ করা। তো রাইবোজোম আরএনএ এর সাথে যুক্ত হয়েই আসলে এই প্রোটিন সংশ্লেষণ করে। তো এই নিউক্লিয়াস থেকে রাইবোজোমের কাছে অর্থাৎ সাইটোপ্লাজমে হচ্ছে এই এমআরএনএ হচ্ছে বার্তা বহন করে। এই যে টিআরএনএ যখন এমআরএনএ এর কাছে এই অ্যামিনো অ্যাসিডটা স্থানান্তর করে তখন এই বার্তাটা হচ্ছে এমআরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে যায়। তারপর দেখো এই যে রাইবোজোম এবং টিআরএনএ। রাইবোজোম এবং টিআরএনএ এরা দুইজন একত্রে মিলে কি করে? নির্দিষ্ট অ্যাসিড অ্যাসিড বলতে এখানে অ্যামিনো অ্যাসিড বোঝানো হয়েছে, হ্যাঁ? এই অ্যামিনো অ্যাসিড গুলা বিভিন্ন সিকোয়েন্সে বসে আসলে এক এক ধরনের প্রোটিন তৈরি করে। প্রায় ২০ ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে। তো এই ২০ ধরনের অ্যামিনো অ্যাসিড গুলাই বিভিন্ন সিকোয়েন্সে বসে এরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। তো কোন ধরনের প্রোটিনটা তৈরি হবে এই নিউজটাই হচ্ছে রাইবোজোম আর টিআরএনএ একত্রে মিলিত হয়ে হচ্ছে এই নির্দিষ্ট অ্যাসিডের অনুক্রমটা তৈরি করে। কেমন? তো এটাই হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ এর কাজ। আচ্ছা দেখো, এখানে যে চিত্র দেয়া আছে এটা হচ্ছে টিআরএনএ। দেখো এটা কিন্তু দেখতে অনেকটা মানে একটু হালকা টি এর মতো একটা শেপ আসছে না? এই যে এটুক যদি খালি আমরা দেখি তাহলে দেখো একটা টি এর মতো শেপটা দেখতে গেলেও কিন্তু হালকা একটু টি এর মতো আসছে। তো এই যদিও তোমাদের বইয়ে হ্যাঁ তোমাদের বইয়ে মনে হয় এই ছবিটা আছে। তো এটা হচ্ছে আসলে টিআরএনএ, কেমন? আর এই যে এমআরএনএটা জাস্ট এই একটা সূত্রক, এটা হচ্ছে এমআরএনএ। তারপর ৩ নাম্বার আরএনএটা কি? ৩ নাম্বার আরএনএটা হচ্ছে আরআরএনএ। অর্থাৎ একটা স্মল আর সাথে হচ্ছে আরআরএনএ, সরি আরএনএ। আরএনএর সাথে ফার্স্টে একটা স্মল আর। তো এই স্মল আরটা কোত্থেকে আসছে? এই রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমালের আর থেকে হচ্ছে এই স্মল আরটা আসছে। তো এই রাইবোজোমাল আরএনএ এর কাজ কি? রাইবোজোম নামক কোষীয় যে অঙ্গাণুটা আছে যেটা প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এই রাইবোজোম তৈরিতে হচ্ছে এই আরআরএনএটা কাজ করে। অর্থাৎ রাইবোজোমাল আরএনএ কি করে? রাইবোজোম তৈরিতে সহায়তা করে। এই যে এটা হচ্ছে আরআরএনএ চিত্র। তারপরে দেখো জিআরএনএ। জিআরএনএ এর জিটা আসছে হচ্ছে জেনেটিক থেকে, জেনেটিক শব্দটা থেকে। তো জেনেটিক জেনেটিক মানে সবগুলা নামটা যদি তোমরা একটু মানে ভালো মতো মনে রাখো, নামের মিনিংটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কাজটা মনে রাখা কিন্তু খুবই ইজি। নামের সাথে কিন্তু প্রত্যেকটার কাজের মিল রয়েছে। তো জেনেটিক আরএনএ এর কাজ কি? প্রায় সব ধরনের মানে প্রকৃত কোষে তো হচ্ছে আমাদের ডিএনএ আরএনএ দুইটাই উপস্থিত থাকে, কিন্তু অনেক আদি কোষ আর হচ্ছে বিভিন্ন ভাইরাসের কিছু কোষ আছে যাদের মধ্যে কোনো হচ্ছে ডিএনএ থাকে না, তাদের মধ্যে শুধুই কি থাকে? শুধু আরএনএ থাকে। তখন যখন একটা কোষের মধ্যে কোনো ডিএনএ থাকে না তখন তার বংশগতি বৈশিষ্ট্য আসলে কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়? তখন হচ্ছে এই আরএনএ এর মাধ্যমেই হচ্ছে এই বংশগতির বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়। কখন? যখন ডিএনএ থাকে না। তো এই এই যেই আরএনএটা হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর করে ওই আরএনএটাই হচ্ছে জিআরএনএ। তারপরে ৫ নম্বরে হচ্ছে মাইনর আরএনএ বা এমআরএনএ। এমআরএনএ এর এমটা হচ্ছে মাইনর থেকে এসছে। তো মাইনর মানে কি? মাইনর মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র। তো নিউক্লিয়াসে এরকম আ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আরএনএ রয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএ গুলা কি করে? এরা আসলে এনজাইম হিসেবে কাজ করে। তো এনজাইম আবার কি? এনজাইম হচ্ছে এক প্রকার উৎসেচক। উৎসেচকটা কি? এটা তোমরা বুঝতে পারবা তোমরা যদি কেমিস্ট্রিতে পড়ে থাকো এই টার্মটা তাইলে তোমরা ভালো বুঝতে পারবা। এই এনজাইম বা উৎসেচকের কাজ কি? এরা হচ্ছে কোনো একটা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। অর্থাৎ বিক্রিয়াটা কতটা ফাস্ট ঘটবে বা কতটা স্লো ঘটবে এই কাজটা হচ্ছে এই এনজাইম বা উৎসেচক করে থাকে। তো এই মাইনর আরএনএটা হচ্ছে এই এনজাইমের কাজ করে। হ্যাঁ,
বিভিন্ন এনজাইমের কাঠামো দাঁড় করে। তারা মানে বিভিন্ন মাইনর আরএনএ একত্রে মিলিত হয়ে হচ্ছে এনজাইমের কাঠামোও তৈরি করে। আবার মাঝে, মাঝে হচ্ছে নিজেও এনজাইম হিসেবে এই যে কাঠামোও দাঁড় করে আবার নিজেও হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। তো এই গেল আমাদের আরএনএ এর প্রকারভেদ। আর এই যে দেখো জেনেটিক আরএনএ এই যে টিএমভি ভাইরাস, টিএমভি নামে একটা ভাইরাস আছে। এর মধ্যে হচ্ছে কোনো ডিএনএ থাকে না। তো এই ভাইরাসের মধ্যে শুধু আরএনএ থাকে। তো এই ভাইরাসের আরএনএ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর করে। এই যে এটা হচ্ছে টিএমভি ভাইরাসের চিত্র। এই যে দেখো শুধু আরএনএ, এর মধ্যে কিন্তু কোনো ডিএনএ নাই। আচ্ছা, এবার আমরা দেখি আরএনএ এর কাজ সম্পর্কে। তো ১ নাম্বারেই আর সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে আরএনএ এর প্রোটিন সংশ্লেষণ করা। এটাই হচ্ছে আরএনএ এর মেইন কাজ। হ্যাঁ? আরএনএ এর মেইন কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তারপরে দেখো কি আরেকটা কাজ কি? টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করে। ওই যে আমরা টিআরএনএ এর সংজ্ঞা যখন দেখতেছিলাম তখনই কিন্তু আমরা এই মানে এই পয়েন্টটা আমরা তখনই দেখছি যে টিআরএনএ কি করে? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ কি করে? অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ এর কাছে স্থানান্তর করে। তো এটাও আরএনএ এর একটা কাজ। তারপরে কি করে? ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে পৌঁছে দেয়। ওই যে এটাও কিন্তু দেখো আমরা দেখছিলাম। এটা কোথায় দেখছিলাম? মেসেঞ্জার আরএনএ এর ক্ষেত্রে দেখছিলাম। এখানে কি এখানে ছিল নিউক্লিয়াস আর ওখানে বলছে কি ডিএনএ। এটুকুই জাস্ট পার্থক্য। এই আর এখানে বলছে কি সাইটোপ্লাজম আর ওইখানে সরাসরি বলছে কি রাইবোজোম। অর্থাৎ নিউক্লিয়াসের ডিএনএই হচ্ছে এই বার্তাটা দেয় আর এই বার্তাটা হচ্ছে সাইটোপ্লাজমের রাইবোজোমের কাছেই হচ্ছে নিয়ে যাওয়া হয়। তো এইটাকেই হচ্ছে এখানে এভাবে বলছে যে ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে পৌঁছে দেয়। ডিএনএ এর কাছ থেকে যখন এই বার্তাটা বহন করে রাইবোজোমের কাছে পৌঁছে দেয় তখনই হচ্ছে রাইবোজোম হচ্ছে ওই নির্দিষ্ট প্রোটিনের অনুক্রমটা তৈরি করে। যে কোন প্রোটিনটা তৈরি হবে বা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স গুলা কেমন হবে। তারপরে ৪ নাম্বার যে কাজটা, এটা কার কাজ বলতো? এটা হচ্ছে জেনেটিক আরএনএ এর কাজ। যে যখন কোনো জীব মানে কোনো কোষের মধ্যে বা কোনো প্রাণীর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আদি কোষ আর কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে কি থাকে না? ডিএনএ থাকে না। এদের কোষের মধ্যে ডিএনএ থাকে না। তো যখন ডিএনএ থাকে না তখন হচ্ছে ডিএনএ এর কাজটা আরএনএ করে। অর্থাৎ বংশগতির বৈশিষ্ট্যটা আরএনএ স্থানান্তর করে। কিন্তু ডিএনএ যখন থাকে তখন কিন্তু আরএনএ এই কাজ করে না। তখন আরএনএ এর কাজ শুধুই প্রোটিন সংশ্লেষণ করা। আর যখন কোনো কোষের মধ্যে ডিএনএ অনুপস্থিত থাকে তখন হচ্ছে এই যে জীবে যখন ডিএনএ না থাকে তখন তাদের বংশগত বৈশিষ্ট্য বহন করে কে? আরএনএ। তো এই ছিল আমাদের আরএনএ এর গঠন এবং কাজ। তো আমাদের ডিএনএ এর গঠন কাজ, আরএনএ এর গঠন কাজ ২ টাই পড়ানো শেষ। তো এখন ডিএনএ, আরএনএ ২ টাই তো আমরা পড়লাম। এখন এদের মধ্যে পার্থক্য কি বলতো? আমরা কিন্তু ডিএনএ আরএনএ যখন পড়ছি তখনই কিন্তু আমরা অনেকগুলা পার্থক্য আমি কিন্তু ওই লাইনগুলা কিন্তু আমি বারবার বলছিলাম যে যখন এই পার্থক্যের লাইনগুলা আসছিল তখন কিন্তু আমি এই লাইনগুলা বারবার বলছিলাম। তোমাদের এমনিই মনে পড়ার কথা। তাও তোমাদেরকে আমি এটা হোমওয়ার্ক দিলাম যে তোমরা হচ্ছে এই হোমওয়ার্কটা করবা। আর যেই পার্থক্যগুলো একদম মেজর আমিই বারবার বলছি ওইটা আমি আরেকবার একটু মেনশন করে দেই। ১ নাম্বারে কি ছিল? ডিএনএ কি ছিল? দ্বিসূত্রক। ডিএনএ কি ছিল? দ্বিসূত্রক। আর আরএনএ কি ছিল? একসূত্রক। তারপরে ডিএনএ এর মধ্যে রাইবোজ সুগারটা কি ছিল? ডিঅক্সিরাইবোজ সুগার। আর আরএনএ তে কি ছিল? শুধু রাইবোজ সুগার। তারপরে আরেকটা কি ছিল? এই ক্ষারকের মধ্যে নাইট্রোজেন ক্ষারকের মধ্যে ডিএনএ তে ছিল ডিএনএ তে ছিল থায়ামিন। আর আরএনএ তে কি ছিল? ইউরাসিল।
ইউরাসিল। তাছাড়া আরেকটা পার্থক্য কি আছে? আরেকটা পার্থক্য কাজের মধ্যে আছে। সেটা কি ডিএনএ এর কাজ হচ্ছে বংশগতি বৈশিষ্ট্য স্থানান্তর করা মেইন কাজ। আর আরএনএ এর মেইন কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণ করা। তো এই ৪ টা পার্থক্য ছাড়াও এই ৪ টা পার্থক্য তো আমিই বলে দিলাম। তো এই ৪ টা পার্থক্য ছাড়াও আরো কি পার্থক্য রয়েছে এই ডিএনএ আর আরএনএ এর মধ্যে ওই পার্থক্যগুলো হচ্ছে তোমরা বের করবা। শুধু এই ৪ টা বের করলে কিন্তু হবে না। এই ৪ টা তো আমি বলেই দিলাম। তো এই ৪ টা ছাড়া আরো কি পার্থক্য রয়েছে ওই পার্থক্যগুলো হচ্ছে বের করা তোমাদের কাজ বা হোমওয়ার্ক। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের কি কোনো কিছু কোনো টপিকে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে সমস্যা, যদি কোনো সমস্যা থাকে তাইলে কিছুক্ষণের মধ্যে জানাও, আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। নয়তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। আচ্ছা, তোমাদের যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা কিন্তু হোমওয়ার্কটা অবশ্যই করে আসবা নেক্সট ক্লাসে। আর হচ্ছে সবগুলা পড়া কিন্তু খুব ভালো মতো পড়বা। আর আগের ক্লাসের পড়াগুলো তোমরা কি কতটুকু পড়েছো কিছুই কিন্তু জানি না। তোমাদের সামনেই যেহেতু মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো তোমরা কিন্তু হচ্ছে এই খুব আগের ক্লাসের পড়াগুলা খুব ভালো মতো শেষ করে ফেলার ট্রাই করবা। নাইলে কিন্তু পরে এত পড়া জমে গেলে কিন্তু পরে আর কেউ কিছু শেষ করতে পারবা না, পড়া কিছুই শেষ হবে না, সবই রয়ে যাবে। তো সব পড়াগুলো ঠিকঠাক মতো তোমরা পড়ে ফেলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।